হ্যালো অ্যান্ড গুড মর্নিং এগেইন। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, বলা যায় 1 নম্বর টপিক হতে পারে যে কোনো মেডিকেল ডিসকাশনের, সেটা হলো হাইপারটেনশন। তো হাইপারটেনশন এমন একটা রোগ যার কারণে প্রিম্যাচিওর ডেথ হয় এবং সেরিব্রোভাস্কুলার ডিজিজ বা স্ট্রোকের পরিমাণ বেড়ে যায় মোর দ্যান 50%। সাধারণত এই ভাস্কুলার ডেথ হয়ে থাকে 8 মিলিয়ন পার ইয়ার। এর অনেকটাই কন্ট্রিবিউটেড হয় এই ব্লাড প্রেশার কন্ট্রোল না করার জন্য, যেটা আমরা হাই ব্লাড প্রেশারের কারণে যেটাকে আমরা হাইপারটেনশন বলে থাকি। অনেক সময় কিন্তু প্রথম দিকে এই ব্লাড প্রেশারটা আমরা যদি মেজার না করি তাহলে কিন্তু কোনো ধরনের সাইন সিমটম পাওয়া নাও যেতে পারে, অ্যাসিমটোমেটিক বলা হয়। সেজন্যে ইয়ারলি প্রত্যেক বছর নিজের ব্লাড প্রেশারটা চেক করা সবার জন্যই জরুরি। এটা অনেক ধরনের এই ধরনের স্ট্রোক বা প্রিম্যাচিওর ডেথের হাত থেকে আমাদের জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে পারে। এই জন্যে আপনারা জানেন যে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ বলে একটা বিভাগ রয়েছে যারা এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো নিয়ে কাজ করে থাকে। এটা আমাদের হেলথ সিস্টেমেও আছে, এমনকি আমাদের হাসপাতালেও আমরা এনসিডি কর্নার চালু করেছি। আপনারা সেখানেও এই সংক্রান্ত অ্যাডভাইস নিতে পারেন এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলো পেতে পারেন। তো আজকে আমরা আরও ডিটেলসে এই হাইপারটেনশন সম্বন্ধে জানব। এই আলোচনায় আমি ডাক্তার জয়ন্ত কুমার সাহা, সহকারী পরিচালক হিসাবে ঠাকুরগাঁ সদর হাসপাতালে কর্মরত আছি। তো আমি MBBS করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, পরবর্তীতে প্রিভেন্টিভ মেডিসিনে MPH এবং মাইক্রোবায়োলজিতে মাস্টার সম্পন্ন করি। সর্বশেষ আমি মাস্টার অফ মেডিসিন ইন ক্লিনিক্যাল এপিডেমিওলজি এই ডিগ্রি সম্পন্ন করে এসেছি ইউনিভার্সিটি অফ সিডনি, অস্ট্রেলিয়া থেকে। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। আসলে আমরা প্রথমে আলোচনা করব যে হাইপারটেনশন জিনিসটা আসলে কি। এটা স্কিউড একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, মানে বিভিন্ন লেভেলের মধ্যেও এটা নর্মালিটি বিদ্যমান এবং এটা পপুলেশন টু পপুলেশন কিছুটা ভ্যারিও করতে পারে। তাই একদম এক্স্যাক্টলি হাইপারটেনশন ডিফাইন করাটা একটু কঠিন। তবে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা সাধারণত যদি 140 বা 90-এর উপরে বা সমান পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা অ্যালার্ট হয়ে যাই এবং অ্যান্টি হাইপারটেনসিভ লাগবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া শুরু করি। তো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকলে এই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে আরও ভিগোরাসলি। ডায়াবেটিস থাকলে আমরা পূর্ববর্তী আলোচনায় বলেছি যে অনেক সময় আমরা আরও স্ট্রিক্টলি কন্ট্রোল করি, লেস দ্যান 130/80। এটা ডায়াবেটিস যদি সাথে থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি। আচ্ছা, এটা কখনো একটা সিঙ্গেল রিডিংয়ের উপরে রিলাই করা উচিত না। এটা বেশ কিছু সময় ধরে রিডিং নেওয়া উচিত এবং অনেক সময় কনফার্মেটরি বলা হয় যে 24 আওয়ার অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং, ABPM, মানে 24 ঘন্টা ধরে ব্লাড প্রেশার মনিটরিং করে যদি দেখা যায় যে আসলে সবসময় একই রকম থাকতেছে এবং এটা বেশি থাকতেছে নর্মালের থেকে, তাহলে কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ স্টার্ট করা উচিত। আরেকটা পদ্ধতি হচ্ছে উইক অফ হোম রিডিং। তো আমি রুগীকে দীর্ঘদিন মানে 1 সপ্তাহ ধরে রুগীকে সকাল বিকাল প্রেশার মাপতে বলবো সঠিক উপায়ে। সেটাতে যদি আমরা রিডিং বেশি পাই তাহলেই এটা সাধারণত হাইপারটেনসিভ পেশেন্ট হিসেবে লেবেল করা হবে এবং ব্লাড প্রেশারের ওষুধ শুরু করা হবে। তো আমরা আগেই বলেছি যে ডায়াবেটিসের ক্ষেত্রে আরও স্ট্রিক্ট আমরা কন্ট্রোল করে থাকি। আচ্ছা, এটা রিস্ক ফ্যাক্টর যদি বয়স বেশি হয় বা 65 নিচে হয় এবং সিভিয়ার রিস্ক ফ্যাক্টর যেমন ডায়াবেটিস থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, প্রোটিনিউরিয়া থাকে, তাহলে কিন্তু আরও স্ট্রিক্টলি এই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হয়। তো এরপরে আমরা আরেকটা টার্ম সম্বন্ধে জানবো, হোয়াইট কোট হাইপারটেনশন। এটা এখন ডাক্তাররা হোয়াইট কোট মানে অ্যাপ্রন পরে থাকেন। এই অ্যাপ্রন ডাক্তারদের আসলে পেশাগত এবং তার এই পেশাগত ডিগনিটির একটা প্রতীক। কিন্তু
এই হোয়াইট কোট দেখলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা টেনশন কাজ করে, তখন হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এবং এই এভারেজে এবিপিএম করলে দেখা যাবে যে লেস দ্যান 130/80, বাট যখন সে ডাক্তার দেখাতে আসছে হঠাৎ করে তার প্রেশারটা বেশি পাওয়া যাচ্ছে, এটা হঠাৎ টেনশনের কারণে হতে পারে। এটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল হাইপারটেনশন না। তবে এটাও অনেক সময় আমাদের মাথায় রাখতে হবে, সিভিডি মানে সেরিব্রোভাস্কুলার ডিজিজ এবং মর্টালিটি যারা বাড়িয়ে দেয় যেসব কন্ডিশন, সেগুলো যদি থাকে তাহলে এটাকেও আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হতে পারে। এবং এই হাইপারটেনশন ম্যানেজমেন্টে ওষুধে যাওয়ার আগে আমরা বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যেমন লবণ কম খেতে বলি, টেনশন মুক্ত জীবনযাপন করতে বলি, ভালো ঘুম হলেও কিন্তু হাইপারটেনশনের ক্ষেত্রে কমে আসে। তো এই জন্যে যে সাস্টেইনড হাইপারটেনশন আছে কিনা সেটা দেখার জন্য 24 আওয়ার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এবিপিএম করে আমরা কনফার্ম হতে পারি, বা ওই যে উইকলি যদি আমরা রিডিং নিই তাহলেই বেটার। আচ্ছা, আরেকটা টার্ম আমরা বলবো ম্যালিগন্যান্ট অর অ্যাক্সিলারেটেড ফেজ হাইপারটেনশন। এখানে কি হয়, এখানে র্যাপিড রাইজ হয় ব্লাড প্রেশারটা, এবং এই কারণে কিন্তু ভাস্কুলার ড্যামেজ হতে পারে, মানে আমাদের টার্গেট অর্গান বিভিন্ন রকমের অর্গানে সমস্যা হয়ে যেতে পারে। এবং এটা তারপরে আমরা যদি প্যাথোলজিক্যাল হলমার্ক পাবো হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। এটা সিভিয়ার হাইপারটেনশন, মানে সিস্টোলিকটা মোর দ্যান 200, ডায়াস্টোলিকটা মোর দ্যান 120 যদি কোনো পেশেন্টের আমরা পাই, তখন আমরা দেখব যে চোখে তার হেমোরেজ হয়ে গেছে এবং এক্সুডেট পাওয়া যাচ্ছে। তো আমাদের জেনারেল প্র্যাকটিসে সাধারণত এই অপথলমোস্কোপ ইউজ করা হয় না, কিন্তু এই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস পেশেন্টের জন্য এইটা প্র্যাকটিসটাও কিন্তু আসলে রুটিনটি হওয়া উচিত, যদিও এটা আমরা চোখের ডাক্তার বা অপথলমোলজিস্টদের হাতেই ছেড়ে দিই। যাই হোক, অ্যাটলিস্ট স্ক্রিনিং হতে পারে অপথলমোলজিস্টের মাধ্যমে, ওনারা বেশি এক্সপিরিয়েন্সড, তারা হয়তো আরও ভালো বলতে পারবেন, কিন্তু এটা কিন্তু রুটিন প্র্যাকটিসেও থাকা উচিত। তো এই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যদি হঠাৎ ডেভেলপ করে তাহলে কিন্তু এরকম একটা পেশেন্ট আপনার কাছে আসলে অনেক বেশি ব্লাড প্রেশার, কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন যে উনি চোখে দেখতে পাচ্ছেন না, ব্লাইন্ড হয়ে যেতে পারে যদি বেশি সময় পারসিস্ট করে। তারপরে এখানে প্যাপিলিডোমা ডেভেলপ করতে পারে, মে নট বি প্রেজেন্ট, এটা থাকতেও পারে নাও পারে। অনেক সময় মাথা ব্যথা থাকে, ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, তাই আর্জেন্ট ট্রিটমেন্ট করতে হবে, কারণ এটা আবার শুধু চোখ না, কিডনি ইঞ্জুরি করতে পারে, হার্ট ফেলিওর করতে পারে, এনসেফালোপ্যাথি ব্রেনের সমস্যা করতে পারে। এইগুলো হচ্ছে হাইপারটেনসিভ এমার্জেন্সি, এইগুলোতে চলে যেতে পারে। তাই আমাদের দ্রুত ব্লাড প্রেশারটা কমিয়ে নিয়ে আসতে হবে এই ম্যালিগন্যান্ট হাইপারটেনশনের কোনো পেশেন্ট পেলে। এটা যদি আমরা ট্রিটমেন্ট ঠিক মতন করতে না পারি তাহলে দেখা যাবে যে 90% রুগী সাধারণত মারা যান 1 বছরের মধ্যে, বলা হচ্ছে এটা একটা। এবং ট্রিটমেন্ট করলেও দেখা যাবে যে 70% ক্ষেত্রে 5 ইয়ার্স পর্যন্ত বেঁচে থাকতে পারছেন। তাহলে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন খুবই একটা রিস্কি এবং খুবই ইম্পর্ট্যান্ট কন্ডিশন অফ হাইপারটেনশন, হুইচ মাস্ট বি ট্রিটেড ইমিডিয়েটলি অ্যান্ড অ্যাগ্রেসিভলি। আচ্ছা, এটা কিন্তু ইয়াং বয়সে আবার বেশি দেখা যায়, এবং ব্ল্যাক সাবজেক্ট মানে আফ্রিকান অরিজিন এই ধরনের মানুষে কিন্তু এই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হওয়ার চান্স বেশি দেখায়। এবং আন্ডারলাইং কিছু কজ আছে কিনা সেটাও খুঁজে দেখা উচিত। তবে একটা মজার জিনিস হচ্ছে, আমাদের জনগোষ্ঠীতে যে হাইপারটেনশনটা আমরা পাই এটা বেশিরভাগই হচ্ছে প্রাইমারি অর এসেনশিয়াল হাইপারটেনশন। এর কোনো কজ আমরা খুঁজে পাই না, কিন্তু ব্লাড প্রেশার বাড়তি থাকে, এবং এটা পাওয়া যায় মোর দ্যান 95% কেসে। মানে 100 রুগীর যদি হাইপারটেনশন থাকে তার মধ্যে 95 থেকে 96 ভাগ রুগীরই এই এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন থাকে, যেটার কারণটা অজানা সম্পূর্ণ। আর সেকেন্ডারি কজে মানে যার কারণ আছে এরকম আমরা 5%-এর মতো পেয়ে থাকি। এটা কি কি আমরা কারণে পেয়ে থাকি, যেমন কিডনি ডিজিজের কারণে হতে পারে, যেমন সিকেডি সেকেন্ডারি কজ, ইন্ট্রিনজিক কিডনি ডিজিজ, গ্লোমারোনেফ্রাইটিস হতে পারে, পলিআর্থ্রাইটিস নোডোসা, সিস্টেমিক স্ক্লেরোসিস, ক্রনিক পাইলোনেফ্রোটিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, অনেক সিস্ট তৈরি হয় 2 কিডনিতে। এই ধরনের ডিজিজে এরকম হাইপারটেনশন সেকেন্ডারি হাইপারটেনশন বলা হয়,
একটা কজ আছে জন্য এটা আমরা পাই। 25% অনেক সময় রেনোভাস্কুলার ডিজিজ, মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাথ্রোমেটাস, মানে চর্বি জমেও কিন্তু এটা হতে পারে। সিগারেট স্মোকারদের বেশি হতে পারে। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, সিগারেট স্মোকিংও হাইপারটেনশন করতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ করতে পারে। অ্যান্ড রেয়ারলি আমরা অনেক সময় ফাইব্রোমাস্কুলার ডিসপ্লাসিয়া ইয়াং ফিমেলে আমরা এটা পেয়ে থাকি। এছাড়া আরেকটা সেকেন্ডারি কজ হচ্ছে এন্ডোক্রাইন কজ, যেমন কুশিং সিনড্রোম, কনস সিনড্রোম। এখানে কিন্তু ওই যে স্টেরয়েড হরমোনের পরিমাণ বেশি হয়ে যায়, তখন গ্লুকোজ বাড়ে, ব্লাড প্রেশারও বাড়ে। তো এটা মাথায় রাখতে হবে। এবং বাইল্যাটারাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া এবং ফিওক্রোমোসাইটোমা একটা কন্ডিশন আছে, সেখানে কিন্তু এই হঠাৎ করে অনেক বেশি ব্লাড প্রেশার আমরা পেতে পারি। তারপরে অ্যাক্রোমেগালি, হাইপার প্যারাথাইরয়েডিজম, এইসবেও আমরা পেতে পারি। তো এগুলোর স্পেসিফিক কিছু পরীক্ষা করে আমরা কনফার্ম করতে পারি। ফিওক্রোমোসাইটোমা, ভিএমএ, এ ধরনের অনেক কিছু পরীক্ষা আছে, সেটা আরও ডিটেলস আলোচনা করলে তখন আমরা আলোচনা করব। এরপরে কোয়াক্টেশন, আমাদের কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, আমাদের যে হার্ট থেকে যে নালীগুলো বের হয় এর মধ্যে যদি কোনো মোচড়ানো জায়গা থাকে, সে কারণে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, যেটাকে কোয়াক্টেশন বলা হয়। প্রেগনেন্সিতে দেখেন আপনারা ফ্লুইড বেড়ে যায়, তখন বাচ্চার জন্য বডিতে নিডও তৈরি হয়, তখনও কিন্তু এই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এবং এটা যখন খুব সিভিয়ার কন্ডিশনে চলে যায়, সেই ব্লাড প্রেশার থেকে প্রি এক্লামসিয়া এবং এক্লামসিয়া মানে খিঁচুনি পর্যন্ত হতে পারে লেট স্টেজে প্রেগনেন্সিতে। তো এটা মাথায় রাখতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হয়। এই ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি না হলে বেবির ক্ষতি হতে পারে, মারও ক্ষতি হতে পারে, দুজনেরই ক্ষতি হতে পারে। তো সাধারণত ওরালি ল্যাবেটেলল ইউজ করা হয়, ইনজেক্টেবল হাইড্রোলাজিন ইউজ করা হয় এক্লামসিয়া যেখানে ম্যানেজ করা হয় সেসব সেন্টারে। আচ্ছা, এছাড়া কিছু লিকোরাইজ, ড্রাগস, স্টেরয়েড, এ ধরনের ওষুধ আমরা যদি খাই, ডায়াবেটিসের পাশাপাশি হাইপারটেনশনও বাড়িয়ে দিবে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল, হ্যাঁ, সেটাও কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। কোকেইন, অ্যাম্ফিটামাইন, এই ধরনের ড্রাগস, রিক্রিয়েশনাল ড্রাগস, এগুলোও কিন্তু নেশা শুধু করে না, এটা কিন্তু হাইপারটেনশনেরও কারণ। তো এই কিছু জিনিস আমরা জানলাম। এরপরে কিছু সাইন সিমটম আমরা পাবো। ব্লাড প্রেশার বাড়লে অনেকে মাথা ব্যথা কমপ্লেন করবে, অনেকে ঘাড়ে ব্যথা কমপ্লেন করে, তারপরে হার্টে কোনো প্যালপিটেশন ফিল করতে পারে, তারপরে চোখে রেটিনোপ্যাথি আছে কিনা আমাদের চেক করতে হবে, চোখে দেখতে ব্লারিং ভীষণ হতে পারে, হার্টে বুকে প্যালপিটেশন বেড়ে যেতে পারে। আন্ডারলাইং ফিওক্রোমোসাইটোমা, যেটা একটু আগে আমরা বললাম, এবং কোনো রেনাল ডিজিজ আছে কিনা সেটাও আমাদের মানে সার্চ করতে হবে। রেডিওফিউমেরাল ডিলে আছে কিনা, রেডিওফিউমেরাল ডিলে মানে রেডিয়াল আর্টারি আমাদের হাতে এখানে আমরা দেখি, আর পায়ে ফিউমেরাল আর্টারি, এর মধ্যে সাধারণত ডিলে থাকে না, কিন্তু যদি কোয়াক্টেশন অফ অ্যাওর্টা থাকে, মানে মোচড়ানো থাকে রক্তনালী যেটা অ্যাওর্টা বের হয় সেখানে, তখন কিন্তু এই ধরনের ডিলে আমরা পেতে পারি, পালস ডিফারেন্ট টাইমে আমরা পেতে পারি। উইক পালস প্রেশার, সেটাও কিন্তু এই কোয়াক্টেশন থাকলে পেতে পারি। রেনাল ব্রুই পেতে পারি, স্টেথোস্কোপ দিয়ে যদি আমরা রেনাল অ্যাঙ্গেলে দেখি তখন আমরা ব্রুই পাবো। প্যালপেবল কিডনি পাবো, কিডনিটা বড় হয়ে যেতে পারে। কুশিং সিনড্রোমের স্পেসিফিক সাইন সিমটমগুলো আমরা পেতে পারি। তো এন্ড অর্গান ড্যামেজ কী হতে পারে, হার্টে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। তারপরে চোখে কী হতে পারে, রেটিনোপ্যাথি, আমরা যেটা বললাম এক্সুডেট, তারপরে প্যাপিলিডিমা, এগুলো ডেভেলপ করতে পারে। তারপরে ইউরিনে কী পেতে পারি, আমরা ইউরিনে পেতে পারি প্রোটিন ইউরিয়া, প্রোটিন চলে যাবে বেশি পরিমাণে। এইগুলো দেখে কিন্তু আমরা সিভিয়ারিটি ডিটেক্ট করতে পারি, এবং এই ডিউরেশন অফ হাইপারটেনশন, এবং এগুলো যদি বেশি সময় ধরে থাকে তাহলে এটা কিন্তু পুয়ার প্রগনোসিস ইন্ডিকেট করে। তো আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। হাইপারটেনশন একটি খুব জটিল রোগ, কারণ অনেক রোগের কারণ, যেমন হার্টের আমরা বললাম হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফাকশন যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়, তারপরে সিভিডি, সেরিব্রোভাস্কুলার ডিজিজ অর স্ট্রোক, যেটা হচ্ছে ব্রেনে হয়, ব্রেনের রক্তনালী ছিঁড়ে যায় বা বন্ধ হয়ে যায়। আর এমআই যেটা হার্ট অ্যাটাক, সেখানে হচ্ছে হার্টের নিজস্ব রক্তনালী বন্ধ হয়ে যায়। তো এই রকম কন্ডিশন এই হাইপারটেনশনের কারণে হতে পারে।
তো এই হাইপারটেনশন সম্বন্ধে আরও ম্যানেজমেন্ট আমরা আলোচনা করব পরবর্তী আরেকটা ভিডিওতে। তো এই আলোচনা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।